ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা এর মধ্যে জেনে গিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে আগামী বছর অর্থাৎ 2025 সালের শেষ দিকে অথবা 2026-এর প্রথমার্ধে আমাদের নির্বাচন হতে পারে। এই নির্বাচনের ঘোষণাটা হঠাৎ করে কেন এলো এবং নির্বাচন নিয়ে কোনো চাপ আছে কিনা এইসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল। তানভীর, যেমনটি বলছিলাম যে নির্বাচনের সময় আজ প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিলেন, হঠাৎ করে কেন এই সময় ঘোষণা? সুপ্রিয়, আপনি খুব ভালো বলেছেন যে সকালবেলা উঠেই কিন্তু মানুষ এক ধরনের একটা চমক বলা যায় যে সকাল সাধারণত আপনারা জানেন যে বন্ধের সময় মানুষ কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে ওঠে, সেই হিসেবে বললে কিন্তু অনেকটা ঘুম থেকে উঠেই অনেকেই দেখতে পেয়েছেন অনলাইনে বা টেলিভিশনে যে একটা নির্বাচন আসছে, যেটি আসলে অনেক আকাঙ্ক্ষিত এই অর্থে যে বিগত 3টি নির্বাচন নিয়ে ব্যাপক প্রশ্ন ছিল, ভোট কারচুপি ছিল, একতরফা নির্বাচন ছিল, একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছিল। ফলে নির্বাচনের যে আকাঙ্ক্ষাটা ছিল সেই আকাঙ্ক্ষাটা হঠাৎ করেই মানুষ বুঝলো যে ওকে 25 সালে একটা নির্বাচন হতে যাচ্ছে শেষে, অথবা সেটা 26-এর প্রথমার্ধে অর্থাৎ মার্চের মধ্যে সেই নির্বাচনটা হতে যাচ্ছে। এই জায়গা থেকে যদি আপনি বলেন যে এটি একটি চমক, নিঃসন্দেহে একটা চমক, কিন্তু আবার যদি এই থেকে বলা যায় যে আসলে হঠাৎ এইরকম একটা তারিখ কেন যে 26 সালে প্রথমার্ধে বা 25-এর শেষের দিকে শুরু, সেটা যদি দেখি তাহলে কিন্তু সেখানে বলা যায় যে অত চমক নাই। কারণ আপনি জানেন যে সেনাপ্রধান কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছিলেন যে এই সরকারকে তারা 18 মাসের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবে, এবং এটাকে বলাই হচ্ছিল যে 18 মাসের মধ্যে একটা নির্বাচনের আসলে সম্ভাব্য ইঙ্গিত কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু দিয়েছিলেন। সেই হিসেবে যদি আপনি দেখেন যে যদি আমরা বলি আগস্টের 8 তারিখে এই সরকার দায়িত্বে আসছে এবং 18 মাস যদি ধরি তাহলে কিন্তু আসলে 26-এর ফেব্রুয়ারি মার্চের মধ্যেই সেই 18 মাসের সময়টার একটা সীমা কিন্তু শেষ হয়ে যায়। তো আমার মনে হয় যে যেহেতু এটি একটি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যে নির্বাচন কবে হবে সেটা জানানো, কারণ এমনি সংবিধানে যেটি বলা আছে আপনি জানেন যে হয় পার্লামেন্ট ভেঙে যাওয়ার 3 মাস পরবর্তীতে, অথবা পার্লামেন্ট যদি পূর্ণ করতে পারে তাহলে তার 3 মাস আগে নির্বাচন হবে। এখন এখানে কিন্তু পার্লামেন্ট পূরণ করতে পারে নাই, এরপরে আবার সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি, সেই 3 মাসও পার হয়ে গেছে। ফলে নির্বাচনটা আসলে কবে হবে সেটা ডিপেন্ড করছিল অন্তর্বর্তী সরকারের উপরে। আমার মনে হয় ডক্টর ইউনূস সেই ঘোষণাটাই দিলেন, যেটি আসলে এর আগেই আমরা বলছিলাম যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কথা সেটি এসেছিল এবং সেটি হয়তো তিনি এখানে জানিয়ে দিলেন। তো আমার মনে হয় যে হঠাৎ হয়েছে বিষয়টা হয়তো ঠিকই আছে, কিন্তু এমনটি হয়তো হওয়ার কথা ছিল। আচ্ছা তানভীর সোহেল, এই যে তারিখ ঘোষণা কিংবা সময় ঘোষণা যেটাই বলি, সেই জায়গাটায় রাজনৈতিক প্রেশার হয়তো কিছুটা ছিল, এর বাদে কি অন্য কোনো প্রেশার আছে অন্তর্বর্তী সরকারের উপর? নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা একটু বলা যায় অস্বাভাবিক সরকার, তাই না? একটি সরকার হঠাৎ পতন হয়ে গেল, তারপরে একটা অন্তর্বর্তী সময়ের জন্য একজন দায়িত্ব নেবে, কে দায়িত্ব নেবে, কারা দায়িত্ব নেবে। কেউ একজন বলছে যে এটা আসলে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে, কারোর মধ্যে ছিল যে না এটা সংবিধানের অনুযায়ী যে ধারাবাহিকতা সেভাবে রক্ষা করে একটা সরকার হতে হবে, যেটি 2007-এও হয়েছিল আপনারা জানেন, 2 বছরের জন্য। তো সব কিছু মিলায় যে কথাটা আপনি বললেন যে চাপটা ছিল, চাপ তো দেশে বিদেশে নানা চাপ ছিল। দেশের অভ্যন্তরে যদি বলি সেটা সাধারণ মানুষ একটা ভোট চায়, কারণ ভোট দিতে পারে নাই এটা, এবং একটা বিরাট অংশ মানুষ কিন্তু যদি আমি বলি যে লাস্ট 8 সালের পরে যারা ভোটার হয়েছে, অর্থাৎ 2008-এ যারা ভোটার ছিল না, সেই সময় থেকে যদি এই সময় প্রায় 16 বছরের মধ্যে প্রতি বছরই কিন্তু কয়েক লক্ষ লক্ষ ভোটার হয়, 10 লাখ 12 লাখ ভোটার নতুন করে যুক্ত হয়। সেই হিসেবে কয়েক কোটি ভোটার কিন্তু আসলে কখনো ভোট দেয় নাই, ওই অর্থে জাতীয় নির্বাচনে সে ভোট দিতে পারে নাই, বা ফ্রি ফায়ার যে ইলেকশনের কথা আমরা বলি সেই আকাঙ্ক্ষার জায়গাটাতেও এখানে অবশ্যই ছিল। পাশাপাশি রাজনৈতিক দলের চাপ তো ছিলই, কারণ রাজনৈতিক দল কিন্তু ধীরে ধীরে, বিশেষ করে যদি আমরা এই মুহূর্তে বলি যে সবচেয়ে ক্ষমতার দাবিদার হচ্ছে বিএনপি, যারা অতীতেও 3বার ক্ষমতাতে ছিল, জিয়া রহমান ক্ষমতাতে ছিলেন, বেগম জিয়া কিন্তু 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, যদি একবার তার মেয়াদ হয়তো খুব অল্প সময় ছিল, তবুও তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। ফলে তাদেরও যে 18 বছর তারা ক্ষমতার বাইরে, এর মধ্যে এই যে জনমত তৈরি করা, বিগত যে সরকার ক্ষমতাচ্যুত তাদের বিরুদ্ধে যে জনমত তৈরি করা, তাদের অবদান অনেক ছিল। তারা বেশ কয়েকবার হয়তো ক্ষমতাচ্যুত করতে পারে নাই, কিন্তু প্রায় দ্বার প্রান্তে আসছে, মানুষকে ঐক্যবদ্ধ করতে তারা সক্ষম ছিল। ফলে তাদের দিক থেকে একটা বড় চাপ ছিল, এবং তারাই এই মুহূর্তে সবচেয়ে বড় দল। আওয়ামী লীগকে আপনি যতই বলেন যে আওয়ামী লীগ উধাও হয়ে গেছে, নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে, বিষয়টা কিন্তু ভোটের রাজনীতিতে যদি দেখেন তাহলে কিন্তু আওয়ামী লীগের একটা ভোট আছে এটা, এবং সেটা কিন্তু খুব ছোট না, যেটা আপনি দেখেন বিভিন্ন জরিপেও কিন্তু বলা হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে। অর্থাৎ তাদের মধ্যে একটা চাপ আছে, তারা কিন্তু এই সরকার যেহেতু এক ধরনের 71-কে কিছুটা বলা যায় যে পাশ কাটিয়ে 24-কে বেশি সামনে নিয়ে আনতে চায়, সেখানে কিন্তু আওয়ামী লীগের অবস্থান 71, এবং একটা বিরাট অংশ মানুষের মধ্যেও কিন্তু একই অবস্থান। পাশাপাশি আপনি
যদি বিএনপি নেতাদের কথাও ধরেন, একটা বিরাট মুক্তিযোদ্ধাদের দল হচ্ছে বিএনপি, এবং তারাও কিন্তু এটা বারবার বলছে যে ৭১ কোনোভাবেই ৭১কে আলাদা করে দিয়ে এটাকে ঢেকে দেওয়া যায় না, এবং ৭১ হচ্ছে তাদের বেজ। এবং আপনি জানেন যে মির্জা আব্বাস, তারপরে তাদের নেতা মেজর হাফিজ, এবং আমি বলবো যে তারেক রহমান বা বেগম জিয়া, সবাই কিন্তু কোনো না কোনোভাবে বলছেন। মির্জা আব্বাস কিন্তু সরাসরি বলেছেন যে তরুণদের উদ্দেশ্যে যে তোমরা, কথাটা তিনি এইভাবে বলেছেন যে যদি বাবার আগে ছেলেরা হাঁটা শুরু করে তাহলে কিন্তু দেশ জাতি বলে কোনো কিছু থাকে না। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৭১ একটা অন্য ব্যাপার, যেটা হচ্ছে আমাদের বেজ, আমাদের ভিত্তি, আমাদের সব কিছু। সরকার পতন এটি অ্যাভেলেবেল ঘটনা। এটি আমরা যদি বলি যে ৭৫-এ বঙ্গবন্ধুর পতন হয়েছিল, জিয়াউর রহমানের পতন হয়েছিল, এরশাদ সরকারের পতন হয়েছিল। দুটি ঘটনা অবশ্য বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের একটা মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে, সেটা সেই সরকারটা ছিল না, কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল। ইভেন খালেদা জিয়া সরকারও কিন্তু আপনি জানেন ৯৬-তে তার বিরুদ্ধে আন্দোলনের পর তাকে সমতাচ্যুত হতে হয়েছিল। ২০০৭-এ এসে একটা ঘটনা ঘটে যায় বাংলাদেশে। তো এই একটা সরকার পতন, সেটা ফ্যাসিস্ট বা এই সরকার হয়তো ১৫ বছর ছিল, তার মধ্যে ১০ বছর সে ব্যাপক জোর জবরদস্তি করেই ছিল, মানুষের ভোটাধিকার হরণ করেছিল। তো তার পতন নিঃসন্দেহে সেটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের খবর, তাতে কোনো সন্দেহ ছিল না, কিন্তু সেটা কখনোই কিন্তু ৭১কে রেখে নয়, বা তার থেকে কোনো বড় ঘটনা কিন্তু এটা নয়। এরকম সরকার আসবে, ফ্যাসিস্ট হবে, একনায়কতন্ত্র জারি হবে, এটা হতেই থাকবে। এটা পৃথিবীব্যাপী দেশে দেশে এটা হয়। আপনি যদি আমেরিকাতে বলেন, ইউরোপের অনেক দেশে বলেন, এত গণতন্ত্র এত কিছু বলে, সেখানেও কিন্তু একনায়কতন্ত্রের মতো উত্থান হয়, একক শক্তি ক্ষমতার উত্থান হয়, এবং সেটা পতনও হয়। তার মানে কিন্তু এই না যে তার যে স্বাধীনতা, তার যে ইন্ডিপেন্ডেন্ট, সেটা থেকে এই ঘটনা বড় হয়ে যাবে, কখনো এটা কখনো হয় না, কখনোই হবে না। আচ্ছা তানভীর সোহেল, আমি আপনাকে একটু জানাতে চাই কিংবা বলতেও চাই যে ধরেন অন্তর্বর্তী সরকার শুরুর দিকে বলেছিল যে জুলাই অভ্যুত্থানের জন্য দোষী হিসাবে আওয়ামী লীগের বিচার, বিডিআর বিদ্রোহের তদন্ত, তারপরে নানা মামলা, এই সব মামলা নিয়ে সরকার শুরুর দিকে বেশ কিছু কথা বলেছিল। কিন্তু আমরা এখন দেখছি যে ধীরে ধীরে যে বিএনপি কেন্দ্রিক যে মামলাগুলো আছে সেগুলো দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি আওয়ামী লীগকে যে শক্ত একটা বিচার ব্যবস্থার মধ্যে নিয়ে আসা, সেই জায়গাটাও কিছুটা দুর্বলতা আছে। পাশাপাশি বিডিআর বিদ্রোহ নিয়ে গতকালকেই হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। সব মিলে কি মনে হয়, রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য কি খুব দ্রুত আগাচ্ছে অন্তর্বর্তী সরকার? এটা আপনি খুব ভালো বলেছেন। হয়তো এটা আসলে যদি আলোচনা করি সেটা ধারণাই হবে, কারণ সবকিছু যে বাস্তব আমরা জানবো না। আপনার মনে যেমন প্রশ্ন আসছে, সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একই রকম বেশ কিছু প্রশ্ন আসছে। বিশেষ করে আমরা বিডিআর বিদ্রোহ নিয়ে কিন্তু অনেক কিছু শুনেছি এই সরকারের পতনের আগ পর্যন্ত, বিভিন্ন সময় আসছে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে যে তারাই বলছে যে এটি আর নতুন করে কোনো কমিশনও গঠন হবে না, তদন্ত হচ্ছে না, যে বিচার প্রক্রিয়া সেটা চলছে। তার মানে কিন্তু ধরে নিতে হবে যে ওই কারণেই হয়েছে। তার মানে হয় এটাই সত্যি ছিল যে ডাল ভাত কর্মসূচি নিয়েই বিডিআর এবং সেনাবাহিনীর মধ্যে যে সদস্যদের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা দিয়েই আসলে হয়েছে। কারণ নতুন করে যেহেতু আপনি আর কোনো কিছুর দিকে যাচ্ছেন না, তাহলে সেটি একটা হয়ে যায়। এর পাশাপাশি আপনি কিন্তু দেখবেন যে সাগররুনি হত্যাকাণ্ড বলেন, ত্বকীর মার্ডার বলেন, তনু হত্যাকাণ্ড বলেন, বেশ কিছু হত্যাকাণ্ড ছিল কিন্তু মানুষ জানতে চাচ্ছিল যে কি হয়েছে। ইভেন ইলিয়াস আলীর কি হলো সেটা কিন্তু মানুষ জানতে চাচ্ছিল, তাই না? সেই বিষয়গুলো কিন্তু আর তদন্তে সেভাবে আসছে না, বা সেভাবে আমরা এখনো জানতে পারছি না। আমি বলছি না যে তদন্ত শেষ হয়ে যাবে এবং দ্রুত আমরা, কিন্তু এই বিষয়গুলো এতই অন্ধকারাচ্ছন্ন ছিল, কেন হলো, কি হলো, সব কিছুর মধ্যে মানে মনে হচ্ছে যেন এগুলো আসলে ঘটেই নাই। হ্যাঁ, যে সাগররুনি মারা যায় নাই, ত্বকী মারা যায় নাই, তনু মারা যায় না, এরকম একটা ব্যাপার হয়ে আসছে সামনাসামনি, যে কেউ এদেরকে হত্যা করে না। এরকম আরও ঘটনা আছে, আমাদের হয়তো মুখে এরকম আছে। তাহলে সেই বিষয়গুলো যদি এই সরকার কিছুটা হলেও প্রকাশ করতে পারতো। তারপরে পাশাপাশি কিন্তু আরও বেশ কিছু দাবি ছিল, যে সবসময় বলা হতো যে বিগত সরকার বেশ কিছু চুক্তি করেছে ভারতের সঙ্গে, বা অন্যান্য বিভিন্ন জায়গায় চুক্তি করেছে, যেটা গোপন চুক্তি, কিন্তু আমরা কিন্তু সেই চুক্তিগুলো প্রকাশ দেখছি না কখনো। মানে এটা তো এই সরকারের পক্ষে সম্ভব ছিল চুক্তিগুলো প্রকাশ করে দেওয়া, কিন্তু সেটা কিন্তু কখনো দেখি নাই। তার মানে হচ্ছে যে সরকার, অন্য সরকারগুলো আসলে যেরকম রাগঢাক করে চলছে, এই সরকার হয়তো সেরকম চলতে যাচ্ছে। যা যদি সেটাই তাকে চলতে হয়, তাহলে আসলে সে থাকা বা না থাকাকে আর কিন্তু তেমন কোনো কিছু যায় আসে না। আমার মনে হয় যে সরকারের এই যে নির্বাচনের একটা হঠাৎ করে তারিখ ঘোষণা, যেটা আমরা সকালবেলা পর্যন্ত জানি না, তিনি সাধারণত আমরা জানি যে যারা ভাষণ দেন তারা সন্ধ্যার দিকে ভাষণ দেন, এবং 15 তারিখে একটা ভাষণ দেন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে। তো 16 তারিখে হয়তো চমক দেওয়ার জন্য, বিজয় দিবসের আনন্দটাকে হয়তো আরও বাড়িয়ে দেওয়ার জন্য সেটা হতে পারে, অথবা কোনো কারণ থাকতে পারে যে সকালবেলা কেনই একটা দিতে হলো আর কি, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হলো। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে আপনি যেটা বলছেন যে অনেক ধারণা, অনেক কিছু এখন তৈরি হবে যে কেন এত তাড়াহুড়ো হলো। কিছুদিন আগেও সবাই বলতেছে নির্বাচন আমার কাজ না, বা আমাদের মূল কাজ সংস্কার। তো সেই কাজটা আসলে কতটুকু গেল, কতটুকু এগুলো কেউ কিন্তু কিছু এখনো পর্যন্ত জানতে পারতেছে না। তো তার মধ্যে ইলেকশনের সময়টা অনেকটাই তড়িঘড়ি বলা যায়, কারণ কিন্তু সুস্পষ্ট ছিল যে কমিশন, যে সংস্কার কমিশন, 6টা সংস্কার কমিশন একটা রিপোর্ট দিবে, তার ভিত্তিতে তারা কি করবে এই রিপোর্ট
রিপোর্টের প্রেক্ষিতে পরে তারা ইলেকশনের প্রসঙ্গে তারা যাবে, এটি কিন্তু সবসময় বারবার বলা হচ্ছে। সেখানে কমিশনের রিপোর্টের পর কোনো মানে আমরা উল্লেখযোগ্য কোনো অবদান এখনো পর্যন্ত না দেখেই বা সব রিপোর্ট এখনো না আসলেই তার আগে ইলেকশনের ঘোষণা, এটা আসলে নিশ্চয়ই ভেতরে অনেক কিছু হয় যেটা হয়তো এখনই আমরা জানবো না, আস্তে আস্তে হয়তো ধীরে ধীরে আমরা দর্শকদেরকে সেটা জানাতে পারবো। আপনি জানেন যে ইলেকশন কমিশনও কিন্তু এরকম তার তড়িঘড়ি ঘোষণা করা হয়েছিল, কারণ হচ্ছে যে ইলেকশন কমিশন সংস্কার কমিশন কিন্তু কোনো প্রস্তাব দেওয়ার আগেই কমিশন গঠন টঠন হয়ে কাজ শুরু হয়ে গেছে এবং তারা বলেছে যে কোনো সময় ভোটের জন্য তারা প্রস্তুত নিয়েছে। তানভীর স্যার, ছোট করে আপনার কাছে একটু জানতে চাই যে সরকার যায় সরকার আসে, পরিবর্তনের মধ্যে মানুষের সাথে সম্পর্কিত দুটো বিষয় খুব মোটা দাগে, একটি হচ্ছে বাজার অর্থনীতি, আরেকটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই দুটো বিষয় নিয়েই এই বর্তমান সরকার বেশ কিছুটা চাপে আছে। তো বলা হচ্ছিল যে বাজার পরিস্থিতি আওয়ামী সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে আছে, এরই মধ্যে আমরা দেখেছি নিরাপত্তা ব্যবস্থা খুবই ভেঙে পড়েছে। এই যে নিরাপত্তা ব্যবস্থা বলেন, বাজার সিন্ডিকেট রক্ষা করা বলেন কিংবা বাতিল করা বলেন, এটা কেন করতে পারছে না এই সরকার? যেটা আমরা এই যে আসলে বলছিলাম যে কিছু কথা এখন আমাদের কাছে এরকমই মনে হয় আসলে এক ধরনের কমন কথাতে পরিণত হয়েছে, অর্থাৎ ক্ষমতার বাইরে থেকে আমি হয়তো বলে দিতে পারি। এই যে আমরা বলছি সিন্ডিকেট, তো আওয়ামী লীগ তো নাই এখন কোথাও, তাই না? তাদের সিন্ডিকেট নাই, তাহলে সেই জায়গার কোনো চেঞ্জ তো পরিবর্তন নাই। অর্থাৎ আমি দেখলাম যে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে এই সব চাঁদাবাজির সমঝোতা খুব দ্রুত হয়ে যাচ্ছে, যেটা রাজনৈতিক সমঝোতা হয় না। অর্থাৎ সে নাই, তাতে কি অন্যরা সবাই মিলে টিলে একটা সমঝোতা করে সেখানে চলছে। অর্থাৎ সরকার কিন্তু এখানে একটুও কিছু করতে পারতেছেন। আমি যদি ব্যাংকিং ব্যবস্থার কথা বলতে পারি যে সেখানে কি খুব বেশি চেঞ্জ আসছে? সেই আগের সরকারের মতোই টাকা ছাপানো, এখনো সেই সরকারের মতোই টাকা ছাপানো হচ্ছে। বিদেশি ঋণ আমাদের সেই একইভাবেই লাগতেছে। আমাদের যে এত রেমিটেন্সের কথা বলা হয় বা ইসে করে, রিজার্ভ কিন্তু খুব একটা বাড়তেছে না, বরং কমছে, কখনো কখনো এটা কমছে। ফলে আমার মনে হয় রাষ্ট্র পরিচালনা এবং বাইরে থেকে কথা বলা এটা আসলে ভিন্ন একটা ব্যাপার, যার কারণেই কিন্তু এটি হচ্ছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ আছে। অর্থাৎ হয়তো আমি বলবো যে নিঃসন্দেহে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে সরকারকে দায়িত্ব নিতে হয়েছে, তারা অল্প সময়ের মধ্যে গুছিয়ে উঠেছে, এটাও সব কিছু ঠিক আছে, কিন্তু মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সে যে একটা বিপদে পড়লে পুলিশের কাছে যাবে, পুলিশ কিন্তু আমার অনেক পরিচিতদের দেখেছি, তাদেরকে বলে ভাই এই পরিস্থিতিতে আপনারা একটু নিজেদের মধ্যে মিলায় নেন, কোনো একটা ঝামেলায় পড়লো, অর্থাৎ সে আর সমস্যা সমাধান করতেও সে যেতে পারতেছে না, যেটা মানুষের জন্য এক ধরনের সমস্যা। এবং এই ধরনের ঘটনাতে একটা দুটো ঘটে, কিন্তু মানুষের মুখে মুখে যখন ছড়ায় তখন সে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভোগে। তো সেই একটা কারণ আছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে সরকার পরিচালনা এবং মুখে মুখে বাইরে থেকে সরকারকে অনেক সমালোচনা করা, এটা আসলে সম্পূর্ণ দুটো ভিন্ন বিষয়। এইটা একটা 18 কোটির মানুষ, সেই পরিমাণ মানুষের আসলে দায়িত্ব নেওয়া, তাদেরকে সব কিছু রেডি করে দিয়ে দেওয়া এবং এর যে বেজ লাগে সেটা আসলে পলিটিক্যাল সরকার দলগুলোরই থাকে। এবং বাংলাদেশে হয়তো দুটো আমার ধারণা 2টা বা 3টা দলের, হয়তো আওয়ামী লীগ বিএনপির এইরকম ভোট লেভেলের লোক ছাড়া আর কোনো দলের এরকম আছে বলে আমার খুব একটা মনে হয় না। হয়তো জামাত ইসলামের কিছু আছে, কিন্তু বড় দাগে যদি আমরা বলি তাহলে আসলে যে পরিমাণ লোকবল দরকার হয় একটা ইসের মধ্যে, সেই লোকবল কিন্তু আসলে পলিটিক্যাল পার্টিরই আছে, এদের একেবারেই নাই। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু একটা দল গঠন করতে গিয়েও যে খুব সুবিধা করতে পারছে তা নয়। এখন হয়তো নাগরিক কমিটি তারা চেষ্টা করবে বা করবে, কিন্তু তারা যে খুব বেশি প্রভাব ফেলতে পারতেছে মাঠে তা কিন্তু নয়। ফলে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের বা যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেওয়াটাকে সরকার হয়তো সবচেয়ে সেফ মনে করতেছে, এবং সেটা দেশের মানুষের জন্য ভালো হবে বলে তারা মনে করছে যে এটাই তাদের দায়িত্ব হওয়া উচিত। এবং আমার কাছে মনে হচ্ছে এটাই আসলে তাদের দায়িত্ব হওয়া উচিত। এর থেকে বেশি কিছু আসলে নন পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না। ধন্যবাদ তানভীর সোহেল। আজ এ পর্যন্তই। দেশ বিদেশ এবং দেশের রাজনীতি নিয়ে যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbpd.com।